ডিয়ার লার্নার্স, উপরে একটা লেখা দেখতে পাচ্ছেন, কেন আমার কাছে ইংলিশ শিখবেন। আমার গ্রুপে এবং পেজে, গ্রুপের নাম হচ্ছে ইংলিশ রিসার্চ ইনস্টিটিউশন আর পেজের নাম হচ্ছে মিজান ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিসার্চ ফাউন্ডেশন। যেটাতে যান না কেন এরকম দুইটা পোস্ট পাবেন। এই পোস্টের মধ্যে লেখা আছে যে কেন আমার কাছে ইংলিশ শিখবেন। ওইটাতে যদি আপনারা স্ক্রল করে নিচের দিকে দেখেন তাহলে বিস্তারিত লেখা আছে যে আপনারা কি কি শিখলে, কিভাবে শিখলে ইংলিশে কথা বলবেন এবং আমার কাছে কেন ইংলিশ শিখবেন। তো আমার কাছে কেন ইংলিশ শিখবেন তার আগে আমি আপনাদেরকে এইটা জানাতে চাচ্ছি যে এখানে যে আমি লেসনগুলি দিয়েছি, যে সিস্টেমে দিয়েছি, অর্থাৎ কোনটার পরে কোনটা শিখবেন, কোনটার পরে কোনটা শিখবেন, কোনটার পরে কোনটা শিখলে আপনি ইংলিশে স্ট্রঙ্গার হবেন, ওই ধারাবাহিক অর্থাৎ গ্রাজুয়ালি লেসনগুলি দেওয়া আছে, লেসন অ্যান্ড সিস্টেমগুলি দেওয়া আছে। যদি আপনারা ওই লেসনগুলি একটু প্র্যাকটিস করেন বা দেখেন, সিস্টেমটা দেখেন, আশা করি যে ইট উইল বি গাইড ফর ইউ অ্যান্ড ফর ইউর লার্নিং ইংলিশ। আপনার ইংরেজি শেখার জন্য ভালো একটা গাইড হবে। তবে আমি যে জিনিসটা ওই গাইড অনুসারে আমি শিখাচ্ছি যে আপনারা আমার কাছে ইংলিশ শিখেন আর আমার পেজে শিখেন, গ্রুপে শিখেন, যেখানে শিখেন ইংলিশ শিখেন, সেটি আমি চাই। তো শিখার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি। ওইখানে লেখা আছে যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 4, 5 এইভাবে 30 স্টেজ দেওয়া আছে। তবে একটা স্টেজ আপনারা একদিনে শিখতে পারবেন না। একটা স্টেজের যে 2 নাম্বার বা 3 নাম্বার 1, 2, 3, 4 লেসন আছে, এইটা একদিনে কমপ্লিট করতে পারলে এনাফ। তবুও আপনাদেরকে দৈনিক 2-2.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইউ উইল বি এবল টু বি পারফেক্ট। এখন আমি সিস্টেমটা দেখাচ্ছি যে আমি কিভাবে ওইখানে ইংলিশ শিখাই। প্রথম যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে কিছু ভার্ব নেবেন, ডো ভার্ব। ভার্বের মধ্যে কিন্তু প্রকারভেদ আছে, একটা হচ্ছে ডো ভার্ব, আরেকটা বি ভার্ব, আরেকটা হ্যাভ ভার্ব। ডো ভার্ব বলতে যেই ভার্ব তো আপনারা জানেন, ক্রিয়া মানে কাজ, যেই ওয়ার্ডগুলি কাজ করা বোঝায়, যেমন গো, কাম, টেক, ব্রিং, স্লিপ, থিঙ্ক, এগুলি প্রত্যেকটা কাজ করা বোঝায়। যেমন আমি ঘুমাই, সে আসে, সে যায়, সে কাজ করে, সে চাকরি করে, সে রান্না করে, সে চিন্তা করে, প্রত্যেকটাই কাজ। কিন্তু কাজ না কোনটা? আমি অফিসে, আমি বাসায়, আমি বাইরে, সে এখানে, সে সেখানে, সে অসুস্থ, সরকার পাওয়ারে, এই সমস্ত কথাগুলি কোনো কাজ করা বোঝায় না। একটা অবস্থান, সিচুয়েশন, যার যে পজিশন বোঝায়। তাহলে ডো ভার্ব হচ্ছে ওইগুলি যেগুলি যেমন কাম, টেক, ব্রিং, গিভ, সি, এই ওয়ার্ডগুলি হচ্ছে কি আপনার ডো ভার্ব। আর এগুলি ছাড়া যা আছে সেগুলি হচ্ছে বি ভার্ব। আর এই বি ভার্বের সূত্র একটাই, সেটা হচ্ছে আমি আগেও বলছি, এম, ইজ, আর। এটা প্রেজেন্ট হচ্ছে বি ভার্ব। বি এর সাবস্টিটিউট হচ্ছে এম, ইজ, আর। পাস্ট হচ্ছে ওয়াজ, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আরেকটা হচ্ছে হ্যাভ, হ্যাজ। হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে অ্যাকর্ডিং টু দ্য পার্সন অনুসারে। তার পাস্ট হলো হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। তাহলে আমি যে সিস্টেমটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, আজকে ভিডিওটা একটু বড় হবে, যদি মনোযোগ সহকারে করেন, শুনেন ভিডিওটা, তাহলে আমার মনে হয় যে অন্তত পক্ষে 1 মাসের ক্লাস করা হয়ে যাবে। সিস্টেমটা বুঝতে পারবেন যে ইংলিশ কিভাবে শিখতে হয়। ওই সেন্টেন্স মুখস্থ করতে হবে না, আর ওয়ার্ডও মুখস্থ করতে হবে না। কোনো কিছু মুখস্থ করে আপনি মনে রাখতে পারবেন না এবং এগুলি অ্যাপ্লাই করতে পারবেন না। প্রথমে আপনারা এরকম, যেমন আমি এখানে দিছি টেক, গো, গিভ, ডো ভার্বের মধ্যে এই ধরনের 15টা ওয়ার্ড নেবেন, 15 থেকে 20টা ওয়ার্ড নেবেন। যেমন টেক, গো, কাম, ব্রিং, সি, লিসন, আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, এই ধরনের যে কোনো ওয়ার্ডে নেন না কেন, গেট, এই ধরনের 20টা ওয়ার্ড নেবেন। নিয়ে প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করবেন। হ্যাঁ, যেমন মনে করেন যে এখানে আমি দিয়েছি কি টেক, যেমন আই, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম।
আমি পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মের কথা বলছি না। এই টেকের সাথে যদি আপনি সামন দিয়ে একটা কি দেন, আই দেন, এখানে একটা আই দিয়ে আবার যে কোনো এরকম 10টা পার্সন দিলেন, এই 10টা পার্সন কি কি হইতে পারে? আই হইতে পারে, ইউ হইতে পারে, ইউ হতে পারে, উই হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, মাই সান হতে পারে, মাই ব্রাদার হতে পারে, মাই সিস্টার হতে পারে, তা গভর্নমেন্ট হতে পারে, জসিম হতে পারে, করিম হতে পারে, যেই কোনো এরকম 10টা পার্সন নেবেন। সাবজেক্ট বলার দরকার নেই, 10টা পার্সন নেবেন। নিয়ে এই টেকটাকে আপনারা অনেকবার এই টেকের সাথে একটু অ্যাড করে দিবেন 10টা পার্সনের সাথে। যেমন আই টেক মানি, এটার সাথে অ্যাড করে দিলেন। আই টেক মানি, আমি টাকা নেই। উই টেক মানি, আমরা টাকা নেই। ইউ টেক মানি, তুমি টাকা নাও। ইউ টেক মানি, তোমরা টাকা নাও। হি টেক্স মানি, সে টাকা নেয়। শি টেক্স মানি, সে টাকা নেয়। করিম টেক্স মানি, করিম টাকা নেয়। ইউর সান টেক্স মানি, তোমার ছেলে টাকা নেয়। মাই ডটার টেক্স মানি, আমার মেয়ে টাকা নেয়। অল টেক মানি, সবাই টাকা নেয়। দে টেক মানি, তারা টাকা নেয়। এভরিওয়ান টেক্স মানি, প্রত্যেকটা টাকা নেয়। ওয়ান টেক্স মানি, একজন টাকা নেয়। এরকম 10-15টা বা মিনিমাম 10টা পার্সন দিয়ে একটা সেন্টেন্সকে প্র্যাকটিস করবেন। সেন্টেন্স হয়ে গেল না? আই টেক মানি, আমি টাকা নেই। শুধু ওয়ার্ডটা পড়লে হবে না, ওয়ার্ডের সাথে একটা অবজেক্ট, অবজেক্ট মানে মানিটা, একটা অবজেক্ট দিয়ে দিবেন। এখানে মানির জায়গায় আপনি ইটও দিতে পারেন। আই টেক ইট, আমি ইহা নেই। উই টেক ইট, আমরা ইহা নেই। হ্যাঁ, অথবা আই টেক ফাইল, আমি ফাইল নেই। বা আই টেক দ্য ফাইল, আমি ফাইলটা নেই। যে কোনো একটা জিনিস অ্যাড করি এরকম 10-15টা পার্সন দিয়ে, আই উই ইউ এরকম 10-15টা পার্সন দিয়ে প্র্যাকটিস করবেন। কতটাকে এরকম মনে করেন যে সাজাই নেবেন। যেমন টেক, গো, গিভ, ব্রিং, সি, গেট, লিসন, হ্যাঁ, এই ধরনের 10-15টা ওয়ার্ড নিজে সাজাই নেবেন খাতার মধ্যে। এবং প্রত্যেকটা এইটার সাথে একটা করে অবজেক্ট দিয়ে এইভাবে সেন্টেন্স তৈরি করতে থাকবেন। করে এগুলিকে এই 10টা পার্সন দিয়ে, আই থেকে আই উই ইউ এই পার্সনগুলি দিয়ে প্র্যাকটিস করে ওই 10টা সেন্টেন্স যদি তৈরি করেন, এই 10টা সেন্টেন্সকে প্র্যাকটিস করবেন। মানে দ্রুত পড়বেন, বাংলা অর্থ সহ, বাংলা সারা পড়বেন না। কারণ আপনার ব্রেনটা কিন্তু বেঙ্গলিতে। অনেকে বলে যে ইংলিশ পড়বো আর বাংলা পড়ো কেন? আপনার তো ব্রেইনে টেনে নিতে হবে, আপনার ব্রেনের তো বেঙ্গলি। এখন বাংলার সাথে যদি ইংলিশটা সিম না থাকে, আপনার মেমোরিতে কিন্তু এটা সেফ হবে না এই বয়সে এসে। এগুলি বাচ্চাদের জন্য ইংলিশ টু ইংলিশ, যারা প্লে থেকে পড়ে, নার্সারি থেকে পড়ে, ওদের জন্য হচ্ছে ইংলিশ টু ইংলিশ। তারা ফ্লাওয়ার জানে, ফুল কি এটা জানে না, ওয়াটার জানে, পানি কি জানে না। ওইটা ওই বেস থেকে আসতে হবে। আপনার মতন বয়স বা আমার মতন বয়স বা অন্ততপক্ষে 15-16 বছরের উপরে গেলে আপনাকে এই টেকনিকে পড়তে হবে, ইংলিশ টু বেঙ্গলি। তার কারণ আপনার ব্রেন পেকে গেছে। এখন এইভাবে 10টা প্রত্যেকটা সেন্টেন্সকে 10টা পার্সন দিয়ে নিচের দিকে পড়ে আসবেন। এইভাবে 10টা সেন্টেন্সকে পড়ে আসবেন। পড়ে আসলে একবার হবে, এরকম 5 বার পড়বেন, 6 বার পড়বেন, 7 বার পড়বেন। অর্থাৎ প্রথম 10টা সেন্টেন্স 10টা পার্সন দিয়ে পড়তে যদি আপনার 10 মিনিট সময় লাগে, সেকেন্ড টাইম সময়টা আরো কম লাগবে, থার্ড টাইম সময়টা আরো কম লাগবে, ফোর্থ টাইম কম লাগবে। অর্থাৎ প্রথম যে আপনি 10 মিনিট দিয়ে শুরু করছেন, লাস্ট টাইমে যদি এটা 5 মিনিট না আসা পর্যন্ত আপনি পড়তে থাকবেন। অর্থাৎ অর্ধেক টাইম আপনাকে সেভ করতে হবে। অর্ধেক টাইম সেভ করা মানে আপনার মুখের যে জড়তাটা, এই জড়তাটা ওভারকাম হয়ে গেছে, চলে গেছে। হ্যাঁ, জড়তাটা চলে গেছে, আপনার ফ্লুয়েন্সিটা ওভারকাম হয়ে গেছে। তো এখন ফ্লুয়েন্সিটা ক্রিয়েট হয়ে গেল, আপনি যে কোনো ইংলিশে কিন্তু আপনার ব্রেইনে অ্যাক্টিভ হচ্ছে, আর আপনার মুখ দিয়ে চলে আসতে থাকবে। আপনি প্রথম 10টা পার্সন পড়তে সময়টা লিখে রাখবেন যে 10টা সেন্টেন্স 10টা পার্সন দিয়ে পড়তে যদি আপনার 10 মিনিট সময় লাগে, সেকেন্ড টাইম কম লাগবে। এইভাবে অর্থাৎ 10 মিনিটের ফার্স্ট টাইম 10 মিনিট যেটা লেগেছিল, লাস্ট টাইম যখন 5 মিনিট লাগবে তখন পড়া বন্ধ করে দিবেন। এটা আপনার পড়া শেষ, এটা আর পড়তে হবে না। এখানে মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করে কোনো লাভ হবে না। আপনি ভুলে যাবেন, পরে ভুলে যাবেন। 5 মিনিটের পড়া, 10 মিনিটের পড়া 5 মিনিটে যখন আসবেন এগুলি ভুলে যান, আপনার এগুলি মনে রাখার দরকার নেই। আচ্ছা, তারপরে সেকেন্ড টাইমে কি পড়বেন? সেকেন্ড টাইমে পড়বেন
নেগেটিভ এগুলিকে আবার নেগেটিভ তৈরি করবেন। এই যে 10টা আগে যেই সেন্টেন্স পড়ছেন ওই 10টা সেন্টেন্সকে আবার নেগেটিভ করবেন। আমার পেজে গেলে দেখবেন যে আই এর সাথে কি আছে, উইর সাথে কি আছে, আই এর সাথে ডন্ট আছে, উইর সাথে ডন্ট আছে, ইউর সাথে ডন্ট আছে, হি এর সাথে ডাজন্ট আছে, সি এর সাথে ডাজন্ট আছে। এরকম আমার পেজে যখন যাবেন, আমার পোস্টে যখন যাবেন তখন এগুলি দেখতে পাবেন। তখন এগুলি দিয়ে এগুলি খুব দ্রুত পড়বেন। আরও এই যে নেগেটিভ 10টা শুরু করবেন, সেম সেন্টেন্সে শুরু করবেন, নতুন করে সেন্টেন্স নেওয়ার দরকার নাই। সেম সেন্টেন্স শুরু করবেন, তবে প্রথম 10 সেকেন্ড যখন নেগেটিভ শুরু করবেন 10 মিনিট লাগবে না। প্রথম অবভিয়াসলি আরও সময় কম লাগবে, কারণ আপনার ফ্লুয়েন্সি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সেকেন্ড টাইম আপনি 8 মিনিট দিয়ে শুরু করতে পারবেন ওই 10টা সেন্টেন্স নেগেটিভ। যখন 8 মিনিট দিয়ে শুরু করবেন, লাস্টে যখন আপনি পড়তে পড়তে এটা 4 থেকে 5 মিনিটে চলে যাবেন, তখনই পড়া বন্ধ করে দেবেন। কি পড়ছেন এটা মনে আছে কিনা সেটা যাচাই করতে যাবেন না, সেটা যাচাই করবেন না। আচ্ছা, তাহলে আমাদের দুইটা রুল গেল, একটা হলো অ্যাফার্মেটিভ প্র্যাকটিস আর একটা হচ্ছে নেগেটিভ প্র্যাকটিস অফ দ্য ভার্ব। আর 3 নম্বরে যেই ইয়াটা করবেন, আমার ওই পোস্টেই আপনি লেখা পাবেন যে সেন্টেন্স মেকিং, কিভাবে সেন্টেন্স মেকিং করে। আমার সেন্টেন্স মেকিং করার একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটাও দেখবেন, কারণ এক ক্লাসে সব গেলে টানলে কয়েক ঘন্টা হয়ে যাবে ভিডিও, আপনারাও দেখবেন না, বিরক্ত হয়ে চলে যাবেন, এতে লাভ হবে না কারণ। এনিওয়ে, এই প্রথম একদিনে করবেন অ্যাফার্মেটিভ নেগেটিভ 10টা সেন্টেন্স, সেম 10টা সেন্টেন্সকে নেগেটিভ করে আপনারা স্টপ দিয়ে দিবেন। এই দিন আর পরিশ্রম করবেন না, রিল্যাক্সে থাকবেন, কোনো কিছু থাকবেন। এরপরে আবার এনার্জি যখন ক্রিয়েট হবে তখন এটা কি করবেন, আবার এই যে এইগুলি প্র্যাকটিস করে গেলেন, এগুলি দিয়ে আবার সেন্টেন্স তৈরি করবেন। সেন্টেন্স তৈরি করার সিস্টেমটা দেওয়া আছে। সেন্টেন্স তৈরি করার পরে যেই পড়াটা পড়বেন, একাধিক সেন্টেন্স আপনারা পাবেন। সেটা হচ্ছে একাধিক সেন্টেন্স বলতে, যেমন একসাথে আমি টাকা নিতে চাই, চেষ্টা করি, বলি, আসি, যাই। এরকম আমার পোস্ট দেওয়া আছে, আমার পেজের মধ্যে দেওয়া আছে, গ্রুপের মধ্যে দেওয়া আছে। এরকম পেজের মধ্যে দেখবেন, যেমন আমি এটা বাংলায় লিখে দিলাম, এখানে আমি কিন্তু ওইখানে আগে ইংলিশে লিখছি, পরে বাংলায় লিখছি। কখনো আগে বাংলা পড়বেন না। অনেকে কি 99.99% টিচাররাই শিখাচ্ছে আগে বাংলা পরে ইংলিশ, অর্থাৎ এইভাবে পড়লে আপনার ব্রেনে সেফ হবে না। আগে ইংলিশ এরপরে বাংলা, তাহলে এটা ব্রেনে সেফ হবে। আমি টাকা নিতে চাই, আমি টাকা নিতে চেষ্টা করি, আমি টাকা নিতে বলি, আমি টাকা নিতে আসি, আমি টাকা নিতে যাই। অনেকগুলি সেন্টেন্স কিন্তু আছে। এই ধরনের সেন্টেন্সকে, যেমন আমি টাকা নিতে চাই, আগে আই ওয়ান্ট টু টেক মানি, আমি টাকা নিতে চাই। আই ট্রাই টু টেক মানি, আমি টাকা নিতে চেষ্টা করি। আই সে টু টেক মানি, আমি টাকা নিতে বলি। আই গো টু টেক মানি, আমি টাকা নিতে যাই। আই কাম টু টেক মানি, আমি টাকা নিতে আসি। এইভাবে 10টা সেন্টেন্স আবার তৈরি করবেন। এরকম 10টা সেন্টেন্স আমার পোস্টে দেওয়া আছে, অনেক পোস্টে আপনারা ফাইন্ড আউট করবেন। অথবা আমার চ্যানেল আছে ইউটিউবের মধ্যে, 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে টপ টু বটম ইংলিশ, আরেকটা হচ্ছে বিগিনার্স টু অ্যাডভান্স ইংলিশ। বিগিনার্স টু অ্যাডভান্স ইংলিশ। এই ইউটিউবে 2টা চ্যানেলকে ফলো করলেও আপনারা এগুলি পাবেন, সুন্দরভাবে আমি এগুলি দিয়ে দিয়েছি। নাম্বার 3, এইভাবে আপনারা এটাকে কতবার প্র্যাকটিস করবেন, আই দিয়ে এরকম 10টা সেন্টেন্স তৈরি করে 5 বার প্র্যাকটিস করবেন শুধু আই দিয়ে, খুব দ্রুত। তবে প্রথমে দ্রুত করলে এলোমেলো হয়ে যাবে, আস্তে আস্তে করবেন। অর্থাৎ আপনি যত পড়বেন ততই আপনার ফ্লুয়েন্সি বাড়বে, ততই আপনার ব্রেইনে সেফ হবে। যেমন আই ওয়ান্ট টু টেক ইট, আই ওয়ান্ট টু গিভ মানি, আমি টাকা দিতে চাই। আই ট্রাই টু গিভ মানি, আমি টাকা দিতে চেষ্টা করি। আই সে টু গিভ মানি, আমি টাকা দিতে বলি। আই
লাইক টু গিভ মানি, আমি টাকা দিতে পছন্দ করি। আই গো টু গিভ মানি, আমি টাকা দিতে যাই। আই কাম টু গিভ মানি, আমি টাকা দিতে আসি। এইভাবে এরপরে আরেকটা ওয়ার্ড নেবেন, যেমন আই ওয়ান্ট টু টেক ইট, আমি ইহা নিতে চাই। আই ট্রাই টু টেক মানি, আমি ইহা নিতে চেষ্টা করি। আই সে টু গিভ মানি, আমি ইহা নিতে বলি। আই লাইক টু গিভ মানি, আমি নিতে পছন্দ করি। আই গো টু গিভ মানি, আমি ইহা নিতে যাই। আই কাম টু গিভ মানি, আমি ইহা নিতে আসি। তারপরে আরেকটা লেসন তৈরি করবেন, যেমন কি তৈরি করতে পারেন, যেমন আই ওয়ান্ট টু রিড টু হিম, আই ওয়ান্ট টু রিড টু হিম। টু হিম মানে টু এর অর্থ তে, আবার টু মানে কাছে, দুইটা অর্থ আছে, ওইখানে দেওয়া আছে এক্সপ্লেনটা। আই ওয়ান্ট টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে চাই। আই ট্রাই টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে চেষ্টা করি। আই সে টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে বলি। আই গো টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে যাই। আই লাইক টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে পছন্দ করি। আই কাম টু রিড টু হিম, আমি তার কাছে পড়তে আসি। এইভাবে 10টা সেন্টেন্স আপনারা পড়ে যাবেন আই দিয়ে, নিচের দিকে 10টা সেন্টেন্স পড়ে যাবেন। পড়ে গেলে একবার হবে, এরকম 5 বার পড়বেন। প্রথম যদি আপনার 8 মিনিট দিয়ে শুরু হয়, লাস্টে এটা 4 মিনিটে শেষ করতে হবে, তাহলে আপনার ফ্লুয়েন্সি বাড়ছে, ইংলিশ বলার আপনার ডেভেলপ হচ্ছে। আপনার ইংলিশ বলার কি বাড়তেছে? ফাউন্ডেশন ক্রিয়েট হচ্ছে, ফাউন্ডেশন স্ট্রং হচ্ছে। আর এইভাবে যদি না শিখে শুধু সেন্টেন্স মুখস্থ করেন, ওয়ার্ড মুখস্থ করেন, কোনো লাভ হবে না। আমার কাছে সেন্টেন্সেরও অভাব নাই, ওয়ার্ডেরও অভাব নাই। আপনারা আমার কাছে ইংলিশ শেখার পরে গ্রামার বই খুলে দেখবেন বা যে কোনো বই খুলে দেখবেন, যা দেখেন তাই পারবেন। আর এখন যা দেখবেন তা শুধু খালি আপনার কাছে অন্ধকারের মতন মনে হবে, কিছুই বুঝবেন না যে এগুলি কেন দিছে, এটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে, প্রশ্নের কোনো শেষ হবে না। কিন্তু যখন পড়ার শেষে গ্রামার বই পড়বেন, তখন গ্রামার বই আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা উল্টাবেন সবই আপনি বুঝেন, সবই পারেন, যদি আপনি স্পিকিং করতে পারেন। ইংলিশের 4টা স্টেপ, একটা হচ্ছে স্পিকিং, আরেকটা হচ্ছে লিসেনিং মানে কেউ বললে সেটা বোঝা, আরেকটা হচ্ছে রিডিং দেখে কোনো কিছু ইংলিশ দেখে সেটা পড়তে পারা, আরেকটা হচ্ছে রাইটিং মানে আপনার মনের মতন করে যেই কোনো জিনিস লেখা। এই 4টা জিনিস যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, ইউ উইল বি এক্সপার্ট ইন ইংলিশ, আপনি ইংলিশে এক্সপার্ট হয়ে যাবেন। এইভাবে লেসনটা, তার পরবর্তী লেসনটা এইভাবে পড়বেন। তারপরের লেসনটা ওই যে 10টা সেন্টেন্স আপনি তৈরি করছেন, এই 10টা সেন্টেন্সকে আবার নেগেটিভ দিয়ে পড়বেন। কিভাবে পড়বেন? যেমন আমি ইহা নিতে চাই, এখন পড়বেন নিতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টেক ইট, আমি ইহা নিতে চাই না। আই ডোন্ট ট্রাই টু টেক ইট, আমি ইহা নিতে চেষ্টা করি না। আই ডোন্ট সে টু টেক ইট, আমি ইহা নিতে বলি না। আই ডোন্ট লাইক টু টেক ইট, আমি ইহা নিতে পছন্দ করি না। আই ডোন্ট গো টু টেক ইট, আমি ইহা নিতে যাই না। আই ডোন্ট কাম টু টেক ইট, আমি ইহা নিতে আসি না। এইভাবে 10টা সেন্টেন্সকে পড়বেন। পড়ার পরে এটা যখন শেষ হয়ে যাবে, তখন থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে আবার শুরু করবেন। এটা কি দিয়ে শুরু করবেন? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে একটু ব্যতিক্রম আছে, যেমন সে টাকা নিতে চায়, হি ওয়ান্টস টু, যেহেতু সে এর জন্য ওয়ান্টের সাথে ওয়ান্টস হয়েছে, প্রত্যেকটা ভার্বের সাথে এস বাই ইয়ে যোগ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য পারসন। হি ওয়ান্টস টু গিভ মানি, সে টাকা দিতে চায়। হি ট্রাইস টু গিভ মানি, সে টাকা দিতে চেষ্টা করে। হি গোস টু গিভ মানি, সে টাকা দিতে যায়। হি কামস টু গিভ মানি, সে টাকা দিতে আসে। হি লাইকস টু গিভ মানি, সে টাকা দিতে পছন্দ করে। হি সেজ টু গিভ মানি, সে টাকা দিতে বলে। এই ধরনের আবার এই হি দিয়ে অ্যাফার্মেটিভ 10 বার প্র্যাকটিস, 5 বার প্র্যাকটিস করে যাবেন। তারপরে আবার নেগেটিভকে আবার 5 বার প্র্যাকটিস করবেন। নেগেটিভে কি হয়ে যাবে? থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজন্ট হয়ে যাবে। যেমন হি ডাজন্ট ওয়ান্ট টু গিভ মানি, সে টাকা দিতে চায় না। হি ডাজন্ট কাম টু গিভ মানি, সে টাকা দিতে আসে না। হি ডাজন্ট গো টু গিভ মানি, সে টাকা দিতে যায় না। হি ডাজন্ট সে টু গিভ মানি, সে টাকা দিতে বলে না। হি ডাজন্ট লাইক টু গিভ মানি, সে টাকা দিতে পছন্দ করে না। এইভাবে আবার নেগেটিভ 10টা পড়বেন। পড়তে পড়তে যখন আপনার একটা মুখে ফ্লুয়েন্সি হবে, অর্থাৎ একবার 2 বার পড়বেন না। আপনি খাবার খান প্রতিদিন 3 থেকে 5 কেজি একটা লোক খাবার খায়, পানি টানি সহ সব কিছু মিলিয়ে 5 কেজি খাবার খায়। কিন্তু এটা কি 5 কেজি শরীরে থাকে? 5 কেজি না, 500 গ্রামও শরীরে থাকে না। 5 কেজি থেকে 200-250 গ্রাম শরীরের মধ্যে থাকে, সেটা অ্যাজ এ গ্লুকোজ হিসাবে এটা ব্লাডে যায়।
এবং ওই গ্লুকোজটার কত পার্সেন্ট থাকে, 10% থাকে, এটা ব্লাডে ট্রান্সফার হয়। তাহলে আপনি যতটুকু খাইছেন অতটুকু কিন্তু আপনার শরীরে রাখতে পারতেছেন না, এগুলি ওয়েস্টেজ করতে হবে। আবার যদি বলেন না আমি 400 গ্রাম 300 গ্রাম গ্লুকোজ একটু ব্লাডে পুশ করে নেব বেইনে, তাহলে হয়ে যাবে না, তাও বাঁচবেন না। আপনাকে 5 কেজি খাবার খেতে হবে এবং 4 কেজি 700-800 গ্রাম ওয়েস্টেজ করতে হবে। তদ্রূপ আপনি যা পড়বেন সবগুলি শিখে ফেলবেন এরকম চিন্তা করেন না। আপনি যা পড়বেন এখান থেকে 90% ওয়েস্টেজ হয়ে যাবে, 90 থেকে 95% ওয়েস্টেজ হয়ে যাবে। তারপরে যে 5% থাকবে এটাই ব্রেনে সেভ হবে, ওইটা হচ্ছে অ্যাক্টিভ। তবে আপনি ওই 5% শুধু খালি অ্যাক্টিভ করে রাখতে পারবেন না, আপনাকে 100% পড়তে হবে, 95% ওয়েস্টেজ করতে হবে, 5% সেভ করতে হবে। এইভাবে ইংলিশটাকে আপনার ডেভেলপ করতে হবে, আপনার ফাউন্ডেশন স্ট্রং করতে হবে। এইভাবে যদি না করেন, সারা জীবনও যদি আপনি ওয়ার্ড সেন্টেন্স মুখস্থ করেন, তাহলে আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না। আশা করি যে আপনারা বুঝেছেন। যদি না বুঝে থাকেন এবং কোনো আপনাদের দরকার হয়, তাহলে আমার ভিডিওর কমেন্টসে আপনারা লিখেন, তাহলে আমি বুঝতে পারব। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।